সুপ্রিয় দর্শক, ছিলাম ছোট্ট একটি বিরতির পরে আবার চলে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান কমিউনিটি ফোকাসে। আজকে যে প্রাসঙ্গিক বিষয় রয়েছে সেটি হচ্ছে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পূর্ণাঙ্গতা এবং বিমানের ফেয়ার অর্থাৎ বিমান ভাড়ার ঊর্ধ্বগতি, সেই বিষয় নিয়ে আমরা কথা বলছি এবং রয়েছেন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি ভয়েসের নেতৃবৃন্দ। এখানে আমাদের সাথে যোগ দিয়েছেন মোহাম্মদ তমিজুর রহমান রঞ্জু সাহেব। আপনি এই মুহূর্তে আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি কেমন আছেন? থ্যাংক ইউ মুরাদ ভাই, আমি ভালো আছি এবং আমি আইওএন টিভির সকল কলাকৌশলী এবং যারা এখন বসে টিভির সামনে দেখছেন এই প্রোগ্রাম, সবাইকে আমার অন্তঃস্থল থেকে আমাদের কমিউনিটির পক্ষ থেকে শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে কমিউনিটি এই যে টেলিভিশন স্কাই 782 রয়েছে আইওএন টিভি, সেটা হচ্ছে এটা কমিউনিটি বেসড টেলিভিশন চ্যানেল। বাংলাদেশের এই মানুষের একটা প্রাণের অর্গানাইজেশন, মিডিয়া অর্গানাইজেশন। সেই মিডিয়া অর্গানাইজেশন বিভিন্ন ধরনের এলাকাভিত্তিক, অঞ্চলভিত্তিক অনুষ্ঠান করে থাকি। সেক্ষেত্রে আগামী 18ই মে আমরা যেটা মাইল্যান্ড স্টেডিয়ামে আমাদের বৈশাখী মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই মেলায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং এই মেলাকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আপনারা অবশ্যই কমিউনিটির এই বাংলাদেশের মানুষ তাদের প্রাণের মিডিয়া অর্গানাইজেশন আইওএন টিভির সাথে আপনারা সম্পৃক্ত হবেন এবং এটাকে কীভাবে সাকসেসফুল করা যায়, সহযোগিতা, পরামর্শ, সব বিষয়ে আমরা চাচ্ছি আপনাদের নিয়ে এই অনুষ্ঠানকে সাফল্য করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা মনে রাখবেন 18ই মে মাইল্যান্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি এই জন্য বলবো যে আমাদের যতগুলো অনুষ্ঠান হয় সবগুলো অনুষ্ঠানের একটা প্রাধান্যতা থাকে এই আইওএন টিভির বিভিন্ন অনুষ্ঠান মালায়। তো সেইখানে আপনারা আসবেন, আপনাদের দাওয়াত রইল আইওএন টিভির পক্ষ থেকে। ধন্যবাদ সকলকে। সুপ্রিয় দর্শক, আমরা যে জিনিসটা কথা বলছিলাম জনাব সেলিমউদ্দিন চাকলাদার সাহেবের সাথে, চাকলাদার সাহেব যে স্পেসিফিকলি আপনি যে পয়েন্টগুলো উত্থাপন করছিলেন সেই বিষয়ে আমরা জানবো। ধন্যবাদ মুরাদ ভাই। ইয়াস, আমি খুব ফিসে যাইতাম না। আমরা লুটিলার ক্যাম্পেইন নিয়ে আমি একটু ক্লিয়ার করতাম চাই। লুটিলার ক্যাম্পেইন যখন শুরু করছি আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে শুরু করছিলাম। তো হোয়াটসঅ্যাপ গ্রুপও আমরা তখন শুরুর থেকেও আমরা প্রায় নিয়ারলি 2000 সদস্য মেম্বার আমরা লোকে হোয়াটসঅ্যাপে জয়েন করছিলাম। পরবর্তীতে আমরা কয়েকটা মিটিংও করছি। একটা মিটিং করছি আমরা আপনার 53+ অর্গানাইজেশন লইয়া, চেয়ার সেক্রেটারি লইয়া, অর্গানাইজেশন বিজ্ঞ মানুষ আইসন আমরা লোকে জয়েন করছেন। একটা মিটিং করে আমরা সাকসেসফুল হয়েছি। পরবর্তীতে আমরা লুটিলার ক্যাম্পেইন লইয়া আমরা বিমান অফিসের লগে লেখালেখি করছি, আমরা ইমেইল করছি, রেলিভেন্ট যে তান্তানোর যে ডিপার্টমেন্ট এটা লগে করছি। তান্তান এখান থেকে আমরা কোনো ধরনের উত্তর সহজে দিছই না। পরবর্তী আমরা লেটে উত্তর পাইলেও আমরা কাজ আইসে না, আর উত্তর আইসে কি তার তান্তান লগে বইয়া ডায়লগ এক্সচেঞ্জ করার কোনো সুযোগ নাই। বিগত দিনের কথা কই আর আপনারা আমরা যতক্ষণ লেখালেখিও করছি, পরবর্তীতে বাংলাদেশ বিমান অফিসে আমরা লেখছি, তো এখান থেকে আমরা কোনো ধরনের উত্তর পাইছি না। পরে বাংলাদেশ হাই কমিশন লাগে আমরা যোগাযোগ করছি, লেখালেখি করিয়া পরে আমরা সাইদা মুনা তাসমিয়া আসলাম তখন হাই কমিশনার, তার লগে আমরা মোটামুটি ভাগ্যক্রমে একটা শিডিউল পাইয়া তাই আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল গিয়ে আমরা সরাসরি আমরা টিম গিয়ে আমরা দেখা করছি তার লগে। আমরা এই ফ্রাস্ট্রেশনটা তারা কইছি, আমরা কিতার লাগি এই জিনিসটা ক্যাম্পেইন করিয়া সবটা তারা ব্যাখ্যা করছি, বুঝাইছি, কইছি তাই মেডিটেশন করার লাগে সময় নিশ্চয় এখন বিমান অফিসের লগে যোগাযোগ করে তাই আমরা একটা জানাইবা, পরবর্তী আর কোনো সময় জানাইছেন না। এটা হবে না, আপনি তো জানেন। এখন আপনার একটা কইতাম চাই আর আমরা শুধু নয়, আপনি মিডিয়াত কাজ করা আপনি আরও বেশি জানবা। আমরা বাঙালি এমন কোনো সমাজ নাই, এমন কোনো কমিউনিটি নাই, এমন কোনো গণ নাই, এমন কোনো ছেলে নাই, মেয়ে নাই, সবার জানা আছে বিমানের যে প্রাইস লইয়া সকলের যে একটা মানে হতাশ একটা প্রত্যেক মাসে জানে। এখন প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে আমরা নাই বিভিন্ন গুণীজন হলে এই ক্যাম্পেইনটা করা আমি দেখছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াত দেখি, ইউটিউবে দেখি, নিউজও দেখি, এই যারা করা এরাও আমরা পার্ট অফ আস। আমরা মনে করি আমরা আপনাদের জায়গায় তো হলো সরকার। সরকারে এখন আপনারা এই দাবিটা কিভাবে প্রতিষ্ঠা করা যায়, এই দাবিটা প্রতিষ্ঠা করার লাগে যতটুকু আমরা যে আমরা তো আর একটা ফোর্সফুলি কিছু করার নাই। এই যে একটা ম্যান্ডেট নিয়েছি আমরা মামলার লগে যে জনগণ আসেন অনেক মানুষের আমরা যে একটা ভিও পাইছি, যে আমরা সাপোর্ট পাইছি, এটাই বোঝা যায় সকলেরও চাওয়া একটা দাবিটা যে একটা প্রাইসটা একটা নর্মাল একটা সহানুভূতির ভিতরে আইতো। ধন্যবাদ আপনার। সুপ্রিয় দর্শক, আসল বিষয়টা হচ্ছে যে আমাদের এই দাবিগুলো দীর্ঘদিনের এবং দীর্ঘদিনের জন্য সরকার যারা এই বাস্তবায়ন করবে এই দাবিগুলো,
আমাদের হয়ে, আমাদের বাংলাদেশের মানুষ হয়ে, বাংলাদেশের উন্নয়নের জন্য, সর্বক্ষেত্রে বাংলাদেশের মানুষের, প্রবাসী মানুষের সুবিধার জন্য সেই যারা দায়িত্বে রয়েছেন তারা শুনবেন এই কথাগুলো। আমরা দীর্ঘদিন থেকে আমরা অবাঞ্ছিত হয়ে আছি, সেইখানে বঞ্চনার শিকার হয়ে আছি। সেই বঞ্চনাকে রহিত করার জন্য আপনাদের উদ্যোগ নেওয়া দরকার। চাচ্ছি তমিজুর রহমান রঞ্জু সাহেব যে জিনিসটা হচ্ছে, সুপ্রিয় দর্শক, তার আগে আমি কিছু বলে দিচ্ছি। তমিজুর রহমান রঞ্জু সাহেব এই কমিউনিটি একজন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব। তারপরে তিনি বিভিন্ন অর্গানাইজেশনের কাজ করেছেন। তার নিজ এলাকা, বিশেষ গোলাপগঞ্জ, ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ এলাকার বিভিন্ন সংগঠনের সাথে এবং কিভাবে তার এলাকাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেক্ষেত্রে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই ব্রিটিশ বাঙালি কমিউনিটিকে কীভাবে নিয়ে যাওয়া যাচ্ছে সেই দিকেও তিনি নজর রাখছেন, কাজ করছেন অর্গানাইজলি, ব্যক্তিগতভাবে, সর্বক্ষেত্রে। তো রঞ্জু সাহেব, আপনি আমাকে স্পেসিফিকলি বলেন যে এই দাবিগুলো বাস্তবায়নে কারা সজাগ দৃষ্টি দেওয়া দরকার এবং কিভাবে করা দরকার? ধন্যবাদ মুরাদ ভাই। এটা সজাগ দৃষ্টি, এটা গভর্নমেন্টের তরফ থেকে সজাগ দৃষ্টিটা আসতে হবে। আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, এটা নামমাত্র, এটা কোনো কার্যকারিতা নেই, জিরো। এটাকে কার্যকর করতে হবে। আমরা এই আজকের প্রোগ্রাম থেকে আমরা জোর দাবি জানাচ্ছি যে অতি শীঘ্রই আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা কার্যকর করা হোক, এবং না হয় আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেব। আমাদের সাথে আমাদের কমিউনিটির সর্বস্তরের লোক আমাদের সাথে আছে। আমরা শুধু আমরা সরকারের দিকে চাচ্ছি ওনারা কি আমাদের জন্য করতেছে। যদি না করেন আমরা পরবর্তীতে আমরা বৃহত্তর আন্দোলনে যাব, এবং আমরা প্রয়োজন হলে আমরা বয়কট করতে বাধ্য হব, বিমান বয়কট করতে আমরা বাধ্য হব। আমার মনে হয় যে আপনারা বয়কট যে জিনিসটা, বয়কট আপনার করা সম্ভব হবে না। কারণ ব্যাপার হচ্ছে যে আপনারা যদি একটা গাছকে আপনার মনে করেন কি জানি বলা হয় যে গুঁড়েতে কেটে দিয়ে যদি উপরে পানি ঢালেন, তার হবে না এই ধরনের অবস্থা। কারণ যারা যে জিনিসটা হচ্ছে যে আপনি মনে করেন ট্রাভেলস এজেন্সি আছে, আপনারা ট্রাভেল এজেন্সি তাদের আনতে পারবেন না। আপনারা যদি মনে করেন যারা বিমানে অনেকে যারা যাবে, তারা ইচ্ছা পোষণ করে কোনো না কোনোভাবে, তারা কিন্তু গেলে আপনি কিছু করতে পারবেন না। এটা বলা যায় যে আমরা বয়কট করেছি, অনেক কিছু তো গত 53 বছরে তো করা হয়েছে। আপনারা বিষয়টা হচ্ছে যে গত এই যে বিভিন্ন সরকারও দেখেছে, এখন তো একটা ইন্টারিম গভর্নমেন্ট এসেছে, গভর্নমেন্টের হয়তো অনেক কিছু করার চেষ্টা করতেছে। সেই জায়গায় আপনারা তাদের কাছে কি ধরনের? আমরা ইন্টারিম গভর্নমেন্টের সাথে আমরা যোগাযোগ করব এবং আমাদের দাবিগুলো তুলে ধরবো। ধন্যবাদ আপনাকে। একটা জিনিস বলে নেই, বিমানের সবচেয়ে বেশি দুঃখজনক হলো টিকিটগুলো আমরা অনলাইনে দেখা যায়, কিন্তু অনলাইনে গিয়ে ক্রয় করা যায় না। খুবই মর্মান্তিক ব্যাপার, এটা বিশ্বের কোনো জায়গায় নেই। দেখেন এই যে সরকার এসেছে, তারা বৈষম্য, সিন্ডিকেট এইগুলাকে ধ্বংস করার উদ্দেশ্যে এসেছে। তো যখন এই ধরনের এই যে বলছেন যেটা মানে এই যে টিকিটের কথা বললেন যে আমাদের কোনো ফেয়ার নাই, মানে কোনো ধরনের ট্রান্সপারেন্সি নাই, সেইখানে তো যে জিনিসটা হচ্ছে, যেখানে বৈষম্য শিকার হচ্ছেন সেইখানে সিন্ডিকেটের হচ্ছে। তো এখানে আপনারা এই সরকারের যে তাদের যে মিশন, তারা এই জন্য সিন্ডিকেট ভাঙ্গা এবং সিন্ডিকেট ভাঙবেন সেই প্রত্যাশা রাখছেন। আমার মনে হয় হলো ঢাকা লন্ডন ঢাকা ফ্যাটটা নর্মাল, সিলেট লন্ডন সিলেট আসছে আপনার কাছে। কারণ যে জায়গায় প্রথম ফ্লাইট হয় সেই জায়গায় ভাড়া কম থাকে, কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে যে এখানে আর একটু বৈষম্য, যে প্রথম ফ্লাইট হয় কিন্তু সিলেট থেকে ঢাকায় আসে, তাইলে তো ঢাকায় বেশি হবে, সিলেটে কম হবে। ধন্যবাদ আপনাকে। যাচ্ছি জনাব জামাল সাহেব, যে বিষয়টা আপনার সাথে আসতে পারতেছি না, আসলে আমরা এত প্রসঙ্গ আমার মনে হয় 2-2.5 ঘন্টাও শেষ হবে না, পুরো একদিন দিলেও এই প্রসঙ্গ শেষ হবে না। আপনি বিষয়টা হচ্ছে অনেক আন্দোলন সংগ্রামে সোহেল সাহেব বলেছেন দীর্ঘ 53 বছর থেকে করছেন, স্বাধীনতা পরবর্তী ব্রিটিশ আমল থেকেই করতেছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এইখানে ওই যে আমাদের এলাকাতে বলে যে ঠিক আছে করবেন, কিন্তু ওই যে বিড়ালের গলায় ঘন্টাকে বাজাবেন, বুঝছেন? তো ঘন্টা যে জিনিসটা হচ্ছে কে বাস্তবায়ন করবে সেই জিনিসটা নিয়ে কথা বলেন। থ্যাংক ইউ মুরাদ ভাই, থ্যাংক ইউ আমাকে একটু সুযোগ দেওয়ার জন্য। পয়লা আমিও কই যে আমি 1975 বিদেশে আইছি, লং টাইম। তো আমি অনেক কিছু দেখছি, আর আমরা সিলেটের অনেক মন্ত্রী মিনিস্টারও দেখছি যে আমরা সিলেটের লাগে কি কাম করছ না, সামনের দিকে করবা। অনেক টক শো দেখছি, ওই বিমান ওই এয়ারপোর্ট নিয়ে কন্টিনিউ মানুষে ডাইভার্ট করতে আছে, কোনো কাজ হইতেছে না। এগুলা মানে আমি অনেক সময় মনে করি যে এটা ব্যাপার, কারণ বিমানের বা ইভেন নতুন সরকারে পুরাতন সরকারে বিমানের চিন্তা করতে পারত না, বিকজ বিমান ও দেশে রেজিস্টার্ড এজ লিমিটেড কোম্পানি একটা চেঞ্জিং আনতে হইলে
সরকারেও কাজ হইতে হয় ফাও ধরতে হয় বিমানের ডাইরেক্টর হল গেছে যে তুমি তাই নলা অফটা করো তো বিমানের যে সিস্টেম একটা আন্ডার সরকারও সেই জন্য বলছি যে বয়কট তো অনেকেই করেছেন কিন্তু বয়কট করলে কাজ হবে না ঘুরাতে যেতে হবে না বয়কট করবো আমরা আচ্ছা আচ্ছা আমি রঞ্জু ভাইয়ের সাথে একমত আছে আচ্ছা, আচ্ছা। কিন্তু আমরা সিস্টেমেটিক করতে হবে অ্যাকশন নিতে হবে Okay, systematic. যদি এই 53 বছরের মাঝে অ্যাকশন এই দেশের মানুষ নিতে পারে না তাহলে আমরা কেন কথা বলতেছি টকশে যাচ্ছি আমরা এই করবো সেই করব কেন আমরা কথা বললে তো কোনো ফায়দা হচ্ছে না আমরা হাই কমিশনারের কাছে গেছি সব কিছু করছি কি আমাদের ফায়দা হয়েছে যখন পাওয়ারফুল গভর্নমেন্ট ছিল তখন আমরা কথা বলছি ওখান তো পাওয়ারফুল গভর্নমেন্ট নাই ওখানে আমরা একটা দেখতাম চাই যদি বাংলাদেশ সরকারের তো শক্তি থাকে তো তাই নিজে একটা উদ্যোগ নিয়ে একটা চেঞ্জ ওভার যে তারা সরকার সবসময় বলে যে আমরা প্রবাসীদের জন্য আমরা কাজ করতে চাই তাহলে কোনো কিন্তু তাদের কোনো প্রমাণ নাই তারা এই সরকারও প্রমাণ দিক যে আসলে আমরা প্রবাসীদের তাই ফার্তা নাই নাম্বার ওয়ান হলো তাই কোনটা করতে পারতা নাই কারণ বিমান একটা লিমিটেড কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানি বিমানের যারা অর্থকর্তা আছে তারা তোমার কথা না হলে তুমি কিতা করবে কিছু করতে পারতা না সো ইউ হ্যাভ টু প্লে অ্যাকশন নাও অ্যাকশন করতে হইবে হাউ ইউ গোনা টেক দ্য অ্যাকশন আমরা তো এগেইনস্ট হু এন্ড হাউ আমরা যে এই দেশে আমরা কমিউনিটি আছি আমরা সব একত্রিত হইতে পারবো আমি রঞ্জুভাইয়ের সাথে একমত যে আমরা একটা বয়কট ঘোষণা করব সত্যি আমরা বয়কট ঘোষণা করব শুধু একটা ডেট দিব আমরা লম্বা একটা ডেট কিন্তু এই ডেটে যে কোনো ব্যক্তি টিকিট কাটবে না আমরা সিস্টেম তৈরি করব সিস্টেম তৈরি করে এটা আমরা করব কিন্তু আমরা অ্যাকশনে যাইব আমরা ওখানে যে সরকারও ফাও ধরতাম না যৌথ ধরতাম না অনেক ধরা হয়েছে 53 বছর ধরে সিলেটে হলে খালি গানও গাইরা আপনার পায় না ধরে নাকে ধরেন অর্থাৎ তাদেরকে না নয় ওখানে উল্টা আমরা ধরতে হবে বুঝছো না ওখানে যদি আমরা কমিউনিটির মানুষ আমরা একত্রিত হইতাম পারি সাহস থাকে যে আমরা যে ঘোষণা দেবো ঘোষণার লগে যদি আমরা দেখাইতাম পারি ইয়েস ইউনিটি দেখাইতাম পারি যে আমরা বিমানের চেঞ্জিং আনতাম হইব তাইলে আমরা ফার্মো কিন্তু আমরা অ্যাকচুয়ালি ঘোষণা ডেট দিব দেওয়ার পরে আমরা বুঝতাম পারবো যে আমরা কমিউনিটি কী চাই না এই তো কিছুদিন আগে বলা হয়েছে যে বিমানের ভাড়া আমরা 1 লক্ষ টাকা কমিয়ে দিব কিন্তু পরে দেখা যায় সৌদি আরবের জন্য 1 লক্ষ টাকা বেড়ে গেল আগে যা ছিল এই যে বিভিন্নভাবে বৈষম্য আমরা বৈষম্যের কথা বলি কিন্তু আমরা বৈষম্য থেকে বেরিয়ে আসার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া খেয়ে নেবে এবং কিভাবে আমরা উত্তীর্ণ হব এবং আমাদের এই নির্যাতন আমাদের তো আমরা তিন প্রজন্ম থেকে এইগুলো বলতেছি এখন 4র্থ প্রজন্ম বলতেছে আপনারা আমার যখন প্রজন্ম চলে যাবে তারপরে তো এটা কিছু হবে না ওরা তো যাবেই না কারণ তারা তো বাংলাদেশ সম্বন্ধে কোনো আইডিয়া নেই 4র্থ প্রজন্মের আমরা কিন্তু পেয়েছি বাংলাদেশের কমিউনিটি বৈষম্য আমরা যে এই কমিটি আমরা একটু শেষ হওয়ার আমি সিলেটি ভাষা বললাম আমরা দৌড়মো ছাড়তাম না চলতে কিন্তু আমরা দৌড়তে দেখবো আমরা কন্টিনিউ বিমান সম্বন্ধে এয়ারফোন সম্বন্ধে আমরা আলাপ করি আর আমরা আরও কর্ম একটা আমরা বাদ দিতাম না আমরা সত্যিকারের বয়কটের ডেট আমরা দেবো আপনারা মিডিয়ার সাপোর্ট আমরা চাইবো আমরা সবসময় আপনাদের সাথে রয়েছি আপনারা এই মিডিয়ায় তো এই প্রবাসী না এটা ঠিক কিন্তু আমরা যখন আমরা ডেট দেবো তখন মিডিয়াতে আমরা এটা পাবলিক অ্যাওয়ারনেসটা থাকবো যে আমরা আসলে আমরা সিলেটে যদি ইয়ে থাকি তো ওই তারিখে আমরা টিকিট কাটতাম না ওরকম একটা ব্যক্তিগত সারা বাংলাদেশের মতো সিলেটে ফ্লাইট সিলেটে আমরা এই তারিখে আমরা যাবো না কারণ শুধু সিলেটই যাচ্ছে না সিলেট ইউজ করছে তো সারা বাংলাদেশের মানুষ বিভিন্ন মানুষ ইউজ করছে সকলেরই তো দাবি এটা না সকলের দাবি কিন্তু অ্যাকশন না নিলে তো কিছুই হবে না আমরা শুধু কথা বলবো আরো 50 বছর কথা বলবো কিন্তু সিলেট এয়ারপোর্টও হবে না সিলেটের বিমানের সুপ্রিয় দর্শক আসলে আমরা এখন হইল অ্যাকশন এখন ডাইরেক্ট অ্যাকশনে যাচ্ছেন আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আপনারা সবাই সহযোগিতা করবেন যদি ন্যায্য কোনো দাবি থেকে থাকে তো সেক্ষেত্রে চাচ্ছি আমি আবারও জনাব সুহেল সাহেবের কাছে জনাব সুহেল সাহেব অনেক কিছু বলেছেন আপনারা সেই যে ফোকার বিমান যখন সিলেট থেকে ঢাকায় যেত 40-45 জন নিয়ে তখন আমরা দেখতাম সেই স্বাধীনতার পরবর্তীতে শুধু একটা হয়তো ট্রান্সমিটার ছিল যে সিলেট এয়ারপোর্টে একটা শুধু গড় ছিল তারপরে আপনার মনে আছে গঠি গরম যে চানাচুর হ্যাঁ চানাচুর আমরা খেতাম আমরা যখন যেতাম আমাদের আত্মীয়স্বজন যখন লন্ডন থেকে যেত বা বিভিন্ন দেশ থেকে যেত তখন তো লন্ডনই বেশি আমাদের আত্মীয়স্বজন জগতে আমার ভাই বোন তারা যেত বা আমাদেরও ফ্যামিলি সবাই ছিল আমি হয়তো পরে আসছি আপনি হয়তো এইভাবে কিন্তু আমাদের একটা ওই দিন থেকে সেই 73, 74, 75 আমরাও কিন্তু উনি 75 এখানে এসেছেন আমরা 75 কিন্তু এয়ারপোর্টে গেছি
তো সেই জায়গায় আমাদের অভিজ্ঞতা কিন্তু হচ্ছে দাবি ওই সেই যে কবে শুরু হয়েছিল কিন্তু কিছুই হচ্ছে না। তো এখন আপনারা কি ধরনের অ্যাকশন এবং কারা সহযোগিতা করে এই অবস্থান থেকে আমরা উত্তীর্ণ হতে পারি, প্রবাসীরা আমরা নির্যাতন থেকে বেরিয়ে আসতে পারি? ধন্যবাদ মুরাদ ভাই। আপনি যেহেতু চেরি ব্লসমের কথা তুলেছিলেন, চেরি ব্লসমের ঘ্রাণ ছড়াক বিশ্বের ঘরে ঘরে, দানবের বেশ ছেড়ে বিমান আসুক মানবের তরে। তো যাই হোক বন্ধুরা, আমি আবারও এলাম আপনাদের সম্মুখে আয়ন টিভির সর্বস্তরের দর্শকদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে বলছি কথাগুলা। দেখেন, আমার দুই ফেলো কলিগ বলেছেন বিমান বয়কটের কথা। আমরা 2022 সালে ঢালাভাবে শুরু করেছিলাম, আমরাই করেছি প্রথম ওই যে বিবিসিবির ব্যানারে লুটিলার ক্যাম্পেইনটি, এবং প্রচুর জনপ্রিয় হয়েছে। 53টা সংগঠনকে আমরা একত্রিত করেছি, করে ওনাদের মতামত নিয়েছি, এবং একসাথে সারা ইংল্যান্ড জুড়ে কিন্তু এই নর্থহ্যাম্পটন থেকে এসছেন লোকজন, বার্মিংহাম থেকে এসছেন, এসে জড়ো হয়েছেন। তা আমরা করার পরে আমাদের কিছু ভাইয়েরা এখন ভয়েসটা রেজ করছেন। এটাই আমরা চেয়েছিলাম, আপনাদের মুখে মুখে ছড়িয়ে দেব যে বিমান লুটিলার ক্যাম্পেইনের কথা, বিমানের যে বৈষম্যের কথা, যেটা বলছিলাম আপনারা। দেখেন, আমি একটা দুঃখজনক কথা বলবো। গত বছরে যদি আপনি একটু তদন্ত করে দেখেন, এখানে প্রায় ধরেন আপনার 54,000 মানুষ হচ্ছে ট্রাভেল করেছেন সিলেটে এই বিমানের মাধ্যমে। এখন 54,000, দেশের অবস্থা ভালো ছিল না, ভালো হলে 100,000 চলে যেত সবগুলো। এর মধ্যে 90% কিন্তু সিলেটের মানুষ সিলেটে গিয়েছেন। তা আমি বাংলাদেশ এই যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্টকে বলবো, আমার সভাপতি বলেছেন যে আগে আমরা এদেশের হাইকমিশনের সাথে যোগাযোগ করেছি, আমরা কিন্তু ওই যে এই আমাদের আওয়াজের সাথে সাথে আমরা রিটার্ন অ্যাকশন নিয়েছি। আমরা বিমানের এমডির সাথে, এদেশের এমডির সাথে যোগাযোগ করেছি, বাংলাদেশের বিমানের এমডির সাথে আমরা যোগাযোগ করেছি, কিন্তু ওনারা একটাই কথা, মন্ত্রী, আমাদের যে মন্ত্রী সাহেব ছিলেন শফিকুর রহমান সাহেবকে, ওনার কাছে আমরা স্মারকলিপি দিয়েছি। তারপর যেই আসেন আমরা চেষ্টা করি ওনাদের দ্বারস্থ হওয়া, আমাদের ভয়েসটা রেজ করা, কিন্তু সবাই নিয়ে যান, নিয়ে গিয়ে কেউ কেউ সামনেই বলে ফেলেন এটা তো আমার দায়িত্ব না, ওই মন্ত্রীর দায়িত্ব, আসলে এড়িয়ে যাওয়া। তা আমাদের সিলেট থেকে যে মন্ত্রী মহোদয়গণ হয়েছেন, ওনারা কিন্তু এড়িয়ে গিয়েছেন, ওনাদের দায়িত্ব না বলে এড়িয়ে গিয়েছেন। উনি তো বৈদেশিক মন্ত্রী ছিলেন এই সদ্য হলেন, কিন্তু এর আগে যিনি বিমানের প্রতিমন্ত্রী ছিলেন তিনিও তো সিলেটের হবিগঞ্জে, কিন্তু তিনি কি করেছেন? ওনারা আমাদের দেশের জন্য করেন না। আপনারা যাদেরকে ভোট দেন, আমি কারো কথা স্পেসিফিকলি বলবো না, আপনারা বাকি দেখবেন ওনারা আমাদের জন্য কাজ করবেন কিনা। আমি দুঃখজনক করে বলছি যে ভাই, আমরা যারা আছি, এই যে মন্ত্রীরা ছিলেন, আমরা আপনাদের ছেলে, আপনাদের মেয়ে। আচ্ছা, আমরা সিলেটের বাদ দিলাম, বাংলাদেশের যে প্রধান রাষ্ট্রপ্রধান আছেন, আমি বলবো রাষ্ট্রপ্রধান ওনাদের তো মানুষ, আমরা ওনাদের দেশের মানুষ। এক্ষেত্রে সিলেট এয়ারপোর্টের দেখেন আয়তনটা, আমি যদি বলি আপনার, সিলেট এয়ারপোর্টের আয়তন দেখেন আপনার, যে সিটি এয়ারপোর্টে কিন্তু ইন্টারন্যাশনাল ফ্লাইট আসে, এটা হচ্ছে 4,948 ফিট, এটা হচ্ছে রানওয়েটা এরিয়া, হ্যাঁ এরিয়াটা। সিলেটে কিন্তু ডাবল 9,640 ফিট। দেখেন, আমরা ইন্টারন্যাশনাল ফ্লাইট এখানে ল্যান্ড করতে সমস্যা কোথায়? অলমোস্ট মোর দেন এক্স্যাক্টলি ডাবলের চেয়ে বেশি। এখন আপনার দেখেন, আমরা একটা ফুয়েলিং সিস্টেম, এটা খুব বেশি এক্সপেন্সিভ নয়, কিন্তু একটা ফুয়েল মানে ট্যাঙ্ক শুধু ফিল আপ করাটা, এটাকে বড় করে নিলে অনায়াসে দুবাই যেতে পারে, ব্রিটিশ যেতে পারে, আপনার এই টার্কি যেতে পারে। আমাদেরকে সিলেটকে আমি বলবো বাংলাদেশ গভর্নমেন্টের কাছে, বর্তমান তত্ত্বাবধায়ক এই যে ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা খুবই শীঘ্রই আমরা ডেটা কালেকশন করছি, রিসার্চ করছি, আমাদের কমিউনিটিকে ডাক দিয়েছি, আমরা ওনাদের মতামত নিয়ে আমি ওনাদের কাছে লিখবো। আমরা ধন্যবাদ আপনাকে, সরকারের সাথে যোগাযোগ করেন। আমাদের সময় আমি কথাটা শেষ করে ফেলি, তাড়াতাড়ি আমাদেরকে কিছুই করেন না, আপনি বিমানের ভাড়া কমায়েন না, আপনি যদি ইন্টারন্যাশনাল পূর্ণাঙ্গ ইন্টারন্যাশনাল করে দেন, এখানে অন্যান্য ফ্লাইট চালু করে দেন, তাহলে কম্পারিজন করে আমরা যে ফ্লাইটে যেতে পারবো, এবং সিন্ডিকেশন ভেঙে যাবে, তখন তো এই যে দুর্নীতিবাজ যারা রয়েছে তারা তো আর সুযোগ পাবে না। মুরাদ ভাই, মেসেজটা আপনার মাধ্যমে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে, বাংলাদেশের যে রিলেটেড এই বর্তমান হাই কমিশনের কাছে আমি বলছি, তারপরে আমাদের বিমানের যে এমডি, প্লিজ আপনারা আমাদের কথাটা কানে নেন এবং সিলেট এয়ারপোর্টকে
আপনারা ভাড়া কমাতে পারবেন না, এটাতে আমাদের দুঃখ নেই, কিন্তু আপনারা পূর্ণাঙ্গ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করে ইমিডিয়েটলি আপনারা অন্যান্য ফ্লাইট চালু করে দেন। ধন্যবাদ আপনাকে সুহেল সাহেব। যে জিনিসটা হচ্ছে এই যে হাই কমিশনাররা আমরা অনেক সময় দেখি, বুঝছেন, হাই কমিশন ওদের করা কিছু নাই, কারণ এটা ইনফ্লুয়েন্স বাই দ্য গভর্নমেন্ট, বুঝছেন। এখন ওরাই কিন্তু কি বলবো, তারা যে সরকার আছে ওই সরকারের কিন্তু দেখবেন এক ধরনের, কিন্তু তারা তো প্রজাতন্ত্রের কর্মচারী, কিন্তু তারা সেটাও মানে না, তারা বলে ভাই আমাদের উপর থেকে নির্দেশনা না আসলে, তো তারাও সব জায়গায় হাত পা বাঁধা ভাই ওইগুলা। যাচ্ছি যে রঞ্জু ভাইয়ের কাছে। রঞ্জু ভাই, যে জিনিসটা হচ্ছে যে আমরা এই জিনিসটা বাস্তবায়নে আমরা অনেকেই বলেছি, কিন্তু বাস্তবায়নে সঠিক পদক্ষেপ আপনারা এখন যারা সরকার ছাড়া কেউ কিছু করতে পারবে না। সরকার বলতে যদি সরকার প্রধান যদি দায়িত্বে না আছে, আপনি হাই কমিশন বলেন, বিমানের ম্যানেজার বলেন, ওরা আমি বলবো যে আমার অভিজ্ঞতা থেকে বলবো, আমি বলছি, আমি কারোর প্রতি কটাক্ষ করে বলছি না, কারণ এই বিমানের যে আগে যে ম্যানেজার ছিলেন উনি একটা শব্দ সেম বলেছিলেন, ওরা তো এস্টাবলিশ এই জন্য এখানে অনেকে খাইতে পারে না। সেই জায়গায় ওই লোকে 1600-1700 এগুলা 1600-1700 3-4 লাখ টাকা খরচ করে কি বাংলাদেশে যাবে? অন্য জায়গায় টার্কিশে যাচ্ছে মানুষ, অন্য জায়গায় বিভিন্ন ধরনের হলিডেতে যাচ্ছে, খরচ করে যাচ্ছে। আপনি যখন এক জায়গায় হলিডেতে যাবেন, আপনি শুধু টিকিট করবেন না, তো আরও 4-5,000 পাউন্ড তো স্পেন্ড করে আসবেন, তো ওইখানে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে না। তা আমাদের এইখানে বিমান ভাড়া কমিয়ে দিলে আমরা অন্যভাবে আপনারা নেন, বাংলাদেশে যখন যাবে বিভিন্নভাবে ব্যয় বাড়বে, তখন তো আপনার সরকারি পয়সা পেয়ে যাবে। যাচ্ছে রঞ্জু ভাইয়ের সাথে, রঞ্জু ভাই এক্স্যাক্টলি আপনারা বলেন কী ধরনের কাদের কাছে, বা এই সরকার যে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান যিনি রয়েছেন, তারা যদি এখন দায়িত্ব নিয়ে করে ফেলবেন। ইয়েস, আমি আপনার সাথে একমত যে এই ইন্টারিম গভর্নমেন্ট যদি এই দায়িত্বটা নেন, আমি তাহলে কিন্তু এই কাজটা সহজ হয়ে যাবে। আর আমি বিশ্বাস করি যে অন্তর্বর্তীকালীন সরকার এই কাজটা করবেন এবং আমাদের কথা তিনি শুনবেন। ধন্যবাদ আপনাকে সেলিম সাহেব। জাস্ট হাফ মিনিট আপনাকে সময়, আমাদের টাইম ওভার। যে জিনিসটা হচ্ছে যে আপনারা স্পেসিফিকলি কাউকে অ্যাড্রেস করেন যে এই জিনিসটা সমাধান করতে পারে, স্পেসিফিকলি অ্যাড্রেস করলে মুরাদ ভাই, এটা তো এখন ইন্টারিম গভর্নমেন্ট ছাড়া আর কারে করবো আমরা, তাদেরও করা দরকার। আপনাদের আমি মনে করি একটা দে শুড লুক ইনটু ইট। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা ছিলাম, আজকে যে বিষয়টা হচ্ছে অনেক কথা বলা যায়, কিন্তু আসলে হাজার বলা আর একবার না শোনা, তো না শুনলে তো কিছু করার নাই। যারা দায়িত্ব রয়েছেন সবাই কিন্তু দায়িত্ব এড়িয়ে চলে, এভাবে আমরা দেখেছি, দীর্ঘদিন থেকে দেখেছি, নিজেরও অনেক বয়স হয়ে গেছে, অনেক কিছু দেখেছি। তো ব্যাপার হচ্ছে যে এবার ঠিক অ্যাকশন, মানুষদের, প্রবাসী মানুষদের নির্যাতন বন্ধ করতে হবে এবং তাদের সুযোগ সুবিধা দিতে হবে দেশের সাথে, জাতীয় সাথে। সেই প্রত্যাশা রাখছি। এখানে ছিলেন রঞ্জু সাহেব এবং আমাদের সেখানে হাফসা আপাত ছিলেন, এখানে সেলিমউদ্দিন সাহেব রয়েছেন, জামালুর রহমান সাহেব এবং বন্ধুবর আমাদের সোহেল সাহেব রয়েছেন। তো সকলেই এসেছেন আমাদের একটা আবদার জানাতে আপনাদের কাছে, আপনারা সকলে মিলে আসুন, আমরা এই জিনিসটাকে প্রাধান্য দেয়, প্রবাসীদের দুঃখ কষ্ট লাঘবে আমরা এগিয়ে আসি। ধন্যবাদ সকলকে। সুপ্রিয় দর্শক, বিদায় নিচ্ছি কমিউনিটি ফোকাস অনুষ্ঠান থেকে। আগামী সপ্তাহে আপনারা অন্য কোনো বিষয় নিয়ে আসবো, এবং সে সাথে একটা বিষয় জানাচ্ছি, 18ই মে মাইল্যান্ড স্টেডিয়ামে আমাদের আইওন টিভির বৈশাখী মেলা। সেই বৈশাখী মেলা সাফল্য করার জন্য আপনারা সকলে আমাদের আইওন টিভির সাথে সহযোগিতা করবেন, এমনই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।